প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আমাদের আজকের 7 দিনে। আজকে আমরা কথা বলতে চাই গণতন্ত্র ভেতরে বাইরে, বিশেষ করে রাজনীতির সমসাময়িক অবস্থা নিয়ে আমরা কথা বলতে চাই। যে আমরা জানি যে আমাদের রাজনীতি রয়েছে, আমাদের গণতন্ত্রে বিভাজনও রয়েছে দলগুলোর মধ্যে, এবং সেই বিভাজন কতটা প্রকট এবং সেখানে আসলে দলীয় গণতান্ত্রিক চর্চা কিভাবে প্রভাবিত করে রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। শুরুতেই পরিচিত হয়ে নিয়ে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আহমদ হোসেন, সংসদ সদস্য এবং সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সাথে আরও আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই যে এখান থেকে যে আপনারা রাজনীতি করেন, গণতন্ত্রের কথা বলেন এবং গণতন্ত্র শক্তিশালী করবার কথাও বলেন। স্বাধীনতার 52 বছরে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক দলের উপযোগী সংস্কৃতি গড়ে তুলতে আমরা কতটুকু সক্ষম হয়েছে বলে মনে করছেন আপনারা? প্রথম প্রশ্ন আমি রাখতে চাই আহমদ হোসেন, আপনার কাছে। দুজনের কাছে একই প্রশ্ন আমার। গণতান্ত্রিক চর্চা, জি, গণতান্ত্রিক সংস্কৃতি আমরা কতটা বলতে পারি গড়ে তুলতে পেরেছি? গণতান্ত্রিক সংস্কৃতি এটা তো একটা বিশাল বিষয়। আপনি জানেন, ডেমোক্রেসির জন্যই তো বাংলাদেশের জন্ম হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আমরা ডেমোক্রেসি পথে ফিরে এসেছিলাম। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছি, গণতান্ত্রিক রাষ্ট্র, অসাম্প্রদায়িক রাষ্ট্র, সেকুলার স্টেট, এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র, সমাজতন্ত্র সংবিধানের ছিল। কাজে 4টা নীতি কিন্তু তখন ছিল, এবং মুক্তিযুদ্ধের যে স্পিরিটটা ছিল, ওই স্পিরিটের আলোকে কিন্তু সংবিধানটা রচিত হয়েছে। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংবিধানটা দেশকে, জাতিকে দিয়ে গেছেন। এবং যদি আপনি কম্পারেটিভলি আপনি বিবেচনায় যান পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে, ওয়ান অফ দি বেস্ট কনস্টিটিউশন হচ্ছে 72-এর প্রণীত সংবিধান। আমরা তো গণতন্ত্রের পথে হাঁটছিলাম। 75-এ 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে যে খুনিরা ক্ষমতায় আসলো, মুস্তাক আসলো ক্ষমতায়, জিয়া রহমান আসলো ক্ষমতায়, এটি গণতান্ত্রিক ধারা ছিল না গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করা হয়েছে? ইটস আ কিলিং অফ কনস্টিটিউশন, ইট ওয়াজ এ কিলিং অফ ফিলোসফি, ইট ওয়াজ এ কিলিং অফ ডেমোক্রেসি। গণতন্ত্রকে হত্যা কিন্তু তখনই হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে যেটা আসলো স্বৈরতন্ত্র, ফেসিবাদ, সামরিক শাসনতন্ত্র। মার্শাল ল প্রোক্লামেশন, মার্শাল ল প্রোক্লামেশন ইজ নেভার এ পার্ট অফ ডেমোক্রেসি। এবং লাগাতার আপনার এরপর হিসাব করেন 21টি বছর কিন্তু লাগাতার আপনার অ্যান্টি লিবারেশন ফোর্স, অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স, ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কিন্তু আমরা রাজপথে লড়াই করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকে যিনি প্রাইম মিনিস্টার, তার নেতৃত্বে লাগাতার সংগ্রাম আমাদের করতে হয়েছে। সেই লাগাতার সংগ্রামে আমাদের অনেক সহকারী, সহযোগী বন্ধু, অনেক মিছিলের সাথী, যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, অনেক অনেক। সেখান থেকে আজকের যে অবস্থানে আমরা এসেছি, আপনি তো বলেছেন 52 বছর, ওই 52 বছরের মধ্যে ওইটা তো পড়ে অবশ্যই ওই জায়গা থেকে তো একটা জায়গায় এসেছি। সেখানে তারপরে ধারাবাহিক আপনি আসেন, তারপরে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা দূর থেকে ঐক্য করেছিলাম, দূর থেকে লিয়াজু কমিটির মধ্য দিয়ে, একসাথে বসে না, লিয়াজু কমিটি গঠন করা হয়েছে। তারপরে ঐক্যবদ্ধ আন্দোলন রয়েছে। সে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমি যদি বলি, আজকের যে ডেমোক্রেসি এসেছিল, এই ডেমোক্রেসি পুনঃপ্রতিষ্ঠার পেছনে যার সবচেয়ে বেশি অবদান, যার নেতৃত্ব সাহসী ভূমিকা রেখেছে, তিনি হলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ডেমোক্রেসি আসার মধ্য দিয়ে 91-এ বিএনপি ক্ষমতায় এসেছে উইথ সাপোর্ট অফ জামাতের সমর্থনে। কিন্তু প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, যখন শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট ছিলেন, অস্থায়ী প্রেসিডেন্ট, এবং প্রাইম মিনিস্টার, তত প্রাইম মিনিস্টার তিনি ছিলেন আওয়ামী লীগ সভাপতি হিসাবে, দেখা করতে গিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা হিসাবে। তিনি বলেছেন, আপনি গভর্নমেন্ট ফর্ম করতে পারেন, হাও জামাত আপনাকে সাপোর্ট করবে, এরশাদ আপনাকে সাপোর্ট করবে জাতীয় পার্টি। আপনি বলেন, জামাতের সাপোর্টে আমি ক্ষমতায় যাব না।
পরে কিন্তু বিএনপি কিন্তু জামাতের সাপোর্ট নিয়ে ক্ষমতায় এসেছে। তো আমরা তো আশা করেছিলাম ডেমোক্রেসির প্র্যাকটিস হবে, আমরা দেখলাম ডেমোক্রেসির প্র্যাকটিস নয়, উল্টো প্র্যাকটিস হচ্ছে। আপনার সেখানে আসছে আপনার জামাতের মন্ত্রী, যারা বঙ্গবন্ধুর ৭১-এর কিলার, ৭১-এর যারা খুন করেছে, তারা হয়ে গেছে মন্ত্রী। ডেমোক্রেসি নেই, ডেমোক্রেসি চর্চা নেই, রাষ্ট্র হয়ে গেছে সন্ত্রাসী রাষ্ট্র, ফ্যাসিবাদী রাষ্ট্র। তারপরে কিন্তু আমরা আন্দোলন আবার শুরু করলাম, যেন আমরা আবার আন্দোলন শুরু করলাম। এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু 95 সরকারের পতন হলো। 96-এ এবং একটা ইলেকশন কিন্তু হয়ে গেল, ফেব্রুয়ারি ইলেকশন মনে আছে, বিনা ভোটে ইলেকশন। এই বিনা ভোটে ইলেকশনের যে অপসংস্কৃতি চালুই করে গেছে বিএনপি, তখন কিন্তু বিনা ভোটের একটা ইলেকশন হয়ে গেল, কোনো কেউ যায়নি, একটা পার্লামেন্ট হলো। এই পার্লামেন্ট ইউজ ক্যান আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারবেন না আপনি, বুঝতে কষ্ট হবে, ব্যতীত চিত্তে বলছি। এই পার্লামেন্টের নেতা হলো অপোজিশনের খুনি রশিদ, আর খুনি নাজমুল হুদা হলো এই পার্লামেন্টের মেম্বার। যে যারা বঙ্গবন্ধুর খুনিদেরকে তাদের বিনা ভোটের পার্লামেন্টে লিডার অফ দ্য অপোজিশন বানায়, খুনি নাজমুল হুদাকে এমপি বানায়, তারা কিন্তু খুনিদের সাথে, বঙ্গবন্ধুর খুনের সাথে, হত্যার সাথে সংহতি প্রকাশ করে। এটা ডেমোক্রেসির চর্চা নয়, এটা খুনের চর্চা। তোমরা খুন ছিলে এই জন্য তো রিওয়ার্ড দিলাম। আমরা যদি আজকের প্রেক্ষাপটে আসতে চাই, আজকের প্রেক্ষাপটে আমরা আসুন। তারপরে আমরা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এলো, আমরা আবার ক্ষমতায় আসলাম 96, এবং একমাত্র শান্তিপূর্ণ উপায়ে, আপনার সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয়েছে। যিনি হস্তান্তর করেছেন তিনি আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2001 সালে যখন বিএনপি ক্ষমতা আসলো, একেবারে শান্তিপূর্ণ ট্রান্সফার, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো কেওয়াজ নেই, কোনো কনফ্লিক্ট নেই, সংকট নেই, শান্তিপূর্ণভাবে সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন। দিস ইজ কল ডেমোক্রেটিক প্রক্রিয়া। এটা বলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার একটি সুস্পষ্ট অঙ্গীকার। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ করলেন এবং ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করলেন। তারপরে কি হলো? তারপরে ইতিহাসগুলো তো সবারই জানা। তারপরেও তো আপনি আবার যখন বিএনপি ক্ষমতা আসলো, উগ্রবাদের জন্ম হলো, শেখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের জন্ম হলো, বাংলাদেশ হয়ে গেল জঙ্গিবাদের বাংলাদেশ। চারিদিকে কিলিং। যারা আসল্লা মাস্টার মারা গেল জঙ্গিবাদের হাতে, আমাদের অর্থমন্ত্রী SM কিবরিয়া সব মারা গেলেন, খুন হয়েছেন। বালু সাংবাদিক, শামসুর রহমান সাংবাদিক, কত চারিদিকে কিলিং। এমনকি তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার ইন বাংলাদেশ আনোয়ার হোসেন, তিনি গিয়েছিলেন শাহজালালের মাজারে, সেখানেও কিন্তু গ্রেনেড চার্জ হয়েছে, তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছেন। এবং বাংলাদেশটা হয়ে গেল আপনার সন্ত্রাস জঙ্গিবাদের স্টেট। এমনকি 21শে আগস্ট লিডার অফ দ্য অপোজিশন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যখন ওই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রোগ্রাম করতে গেলেন সেই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে, সেখানে তাকে হত্যার জন্য কিন্তু গ্রেনেড ছোড়া হয়েছে, গুলি করা হয়েছে। আইবির রহমান সহ 21 জন জীবন দিয়েছে। 500 নেতাকর্মী আজও পঙ্গুত্ব জীবনযাপন করছে। এবং ইউসি আমাদের এই ঢাকা শহরের, ঢাকা সিটির প্রথম নির্বাচিত মেয়র, ভেরি পপুলার লিডার অফ ঢাকা সিটি, মেয়র হানিফ, তার যে স্প্রিন্টার মাথায় লেগেছিল, সেই স্প্রিন্টার কিন্তু আপনার সিঙ্গাপুরে গিয়েও সেটা অপসারণ করা সম্ভব হয়নি। সেটা নিয়ে কিন্তু পৃথিবীর ফিরে আমরা যে জায়গাতে আসতে চাই, এই ইতিহাসগুলো আমাদের দর্শকরা জানে, আপনারাও জানেন, আমরাও কথা বলেছি। আমরা এখন এসে আমি খুব সংক্ষেপে যদি আপনার মূল্যায়ন জানতে চাই যে এখন গণতন্ত্রের সংস্কৃতি কোথায় আছে। আপনি যারা বলছেন যে 52 বছরের গণতন্ত্রে চলে, আমরা ইতিহাসের জায়গা থেকে আপনার মূল্যায়নটুকু চেয়েছি যে এবং আজকে যদি বলেন ডেমোক্রেসির চর্চা, ধরেন আমরা ক্ষমতায় আসলাম 2008-09 সালে, তারপরে আবার ইলেকশন আসলো 14 সালে। তখন আমাদের সামনে অপশন কী ছিল? বিএনপি চলে গেল সন্ত্রাসের পথে, চলে গেল ধ্বংসের পথে,
একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি। তারা চেয়েছিল সংবিধান পাল্টিয়ে দাও, ওটা আমরা সংবিধানকে সংরক্ষণ করেছি, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখেছি, আমাদের সামনে আর অন্য পথ ছিল। আমি সেই জায়গা থেকে যদি আসি, এই যে বিএনপি ধারাবাহিকভাবে এখন পর্যন্ত ভোট বর্জন করছে, আমি আসতে চাই আপনার কাছে যে এই যে আপনারা যে সংস্কৃতির মধ্যে রয়েছেন, ভোট বর্জন করছেন, ভোটারদেরকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন, ইভেন স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে, এখন যে সংস্কৃতি এটা চলছে, এই যে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা আসলে কতটা সৌন্দর্যপূর্ণ মনে করেন আপনারা? দেখেন, আহমদ হোসেন ভাই অনেক মুখস্থ কথাবার্তা বলেছেন, এগুলো অনেক বাসি হয়ে গেছে। এই 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 মুখস্থ ব্যাপারগুলো আর কি অনেক, যেমন নজরুলের কবিতা এখন কেউ পড়ে না, রবীন্দ্রনাথের কবিতাও পড়ে না এখন, সেই গানও কেউ গায় না। তো এখন সব হচ্ছে মানে আওয়ামী কবিতা সব। আহমদ হোসেন ভাই দুই একটা কথার যদি না জবাব দিই তাহলে তো অসম্পূর্ণ থেকে যায় গণতন্ত্র। একটা সত্য কথা বলেছেন উনি, যে গণতন্ত্রের জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। আরও চারটা নীতি কথা বলেছেন, যে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু এই ৭৪ সনে এই গণতন্ত্র ধ্বংসের প্রথম পাটটাই নিয়েছিলেন ওনারা, বাকশাল সৃষ্টি করে। এটা কাদের ইঙ্গিতে করেছেন এটা দেশের মানুষ ভালো করেই জানে। আমি সেই জায়গা থেকে যদি বলি, আমি সমসাময়িক সময়ে আসতে চাই যে আমার সেটাই ছিল, সেখানেই গণতন্ত্রেও মাটি দেওয়ার একটা ব্যবস্থা হয়েছিল। মানে মোটামুটি কবরই হয়ে গিয়েছিল, সব পত্রিকা বন্ধ টন্ধ করে দিয়ে 4টা পত্রিকা হইতে হবে। আবার সেদিন বললেন যে জিয়াউর রহমান সাহেব নাকি অ্যাপ্লিকেশন করছিলেন ওনাদের কাছে বাকশালে যাওয়ার জন্য। হ্যাঁ, মানে এটাও শুনলাম আবার আর কি এদের কাছে। এখন আপনি আজকে যে সমসাময়িক কথা বলতে চাচ্ছেন, গণতন্ত্র আসলে এখন নির্বাচনে চলে গেছে। এখন ভোট করার জন্য, মানে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য, উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য ভোট লাগে না। আপনি জিজ্ঞাসা করবেন আমাকে কেন ভোট লাগে না? মাসেল পাওয়ারই যথেষ্ট। একটা হচ্ছে মাসেল অ্যান্ড মানি, মাসেল অ্যান্ড মানি। আজকে এই অবস্থাটা কেন হলো? আজকে তো আওয়ামী লীগ 3 টার্ম ক্ষমতায়, ধরে নিলাম বঙ্গবন্ধু সময় পায় নাই দেশটাতে গঠন করতে, সেই জন্য তিনি গণতন্ত্র বা দেশের উন্নয়ন করতে পারেন নাই, যেভাবেই হোক না কেন। ওনারা তো 15 বছর পেয়েছেন। 15 বছরে কি দেশের উন্নতি হয়নি? সেটাই বলছি, 15 বছরে ওনারা অনেক উন্নতি করেছে এবং এখনও উন্নতি হচ্ছে। সেই উন্নতি কি? আপনার দেখবেন যে এখন আবার আজকে শুনলাম যে আবার আম সিন্ডিকেট হয়েছে একটা। আম সিন্ডিকেট বোঝেন তো? আমেরও সিন্ডিকেট হয়েছে। কিছুদিন শুনেছি ব্যাংক সিন্ডিকেট, কিছুদিন শুনলাম ডিম সিন্ডিকেট, কিছুদিন শুনলাম আলু সিন্ডিকেট, কিছুদিন শুনলাম পেঁয়াজ সিন্ডিকেট। মানে এই সিন্ডিকেটের আর শেষ হলো না। তো এখন উন্নয়ন হয়েছে, আপনার মেট্রো রেল হয়েছে, এই উপর দিয়ে গাড়ি চলে, যাদের গাড়ি আছে তাদের চলে। কিন্তু আমার ওই চরে যে লোকগুলো বসবাস করে, সেই লোকগুলোর উন্নতি কি হয়েছে? তারা তো, তাদের একটা ভোটের অধিকার ছিল। আগে তারা ভোট দিতে যেত, যে না ভোটের সময় অন্তত একটা তাদের একটা রাইট এক্সারসাইজ করার একটা জায়গা। সেই লোকটা তো এখন ভোটও দিতে পারে না। তারপরে তার মুখের যে গ্রাস, সেই গ্রাস একে 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 গণতন্ত্র পথে চলে গেছে, মানে খেয়ে ফেলেছে। আপনি দেখেন
এই অবস্থাটা বাংলাদেশে এমনকি পাকিস্তানের সময়ও আমরা দেখি নাই, যে মানুষকে মেম্বার অফ পার্লামেন্ট টাকার জন্য এই আপনার তার লাশও পাওয়া যায় না, পার্শ্ববর্তী দেশে চলে গেছে, লাশও পাওয়া যায় না। বিষয়টা কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ। এখন হ্যাঁ, তদন্ত সাপেক্ষে, মানে তদন্ত চলতেই থাকবে। প্রত্যেকটা জিনিসের তদন্ত হয়, তদন্ত কমিটি হয়। দেখবেন যে এইখানে আগুন লেগেছে, 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে, ওই তদন্তের চেহারা কেউ কোনোদিন দেখে না। আমি একটা জায়গায় আপনার কথা থেকেই একটা পয়েন্ট তুলতে চাই, যে আপনি বলেছেন যে এখন নির্বাচনে আসলে পেশি শক্তি বা টাকার অনেক বেশি ক্ষমতা, যার কারণে ভোটাররাও ভোট দিতে আগ্রহ হারাচ্ছেন। এরকম রাজনৈতিক বিশ্লেষকদেরও এরকম মতামত রয়েছে আমাদের রাজনীতির জন্য। সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। সাথেই থাকুন প্রিয় দর্শক, সাথেই থাকুন, আসছি ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আমরা আছি নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজনে, কথা বলছি রাজনীতি এবং গণতন্ত্র নিয়ে। বিরতিতে যাবার আগে যেখানে ছিলাম আমি একটু শেষ করে দিই। ওনাদেরই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব ওনার দেশে যখন গেলেন, তখন কিন্তু উনি একটা খুব সত্য কথা বলেছিলেন, যে দেশ যেভাবে এখন চলছে তাতে করে আস্তে আস্তে রাজনীতিবিদরা বিদায় নিয়ে যাচ্ছে, এবং রাজনীতিবিদরা রাজনীতির জায়গায় ভালো রাজনীতিবিদরা আসতে পারতেছে না, এবং সেই পথটা ওনারাই। আমি আপনার এই কথা থেকেও যদি একটা পয়েন্ট নিয়ে আহমদ ভাই আপনার কাছে আসতে চাই, যে রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা নেই, এই কথাটাও বেশ চর্চিত একটা কথা। সে কারণেও কি আসলে ভোটার সংখ্যা কমে যাচ্ছে, এবং এই ভোটার কমে যাওয়া গণতন্ত্র সৌন্দর্যকে ব্যাহত করে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ানস। কে বলেছিল? জিয়া রহমান। হ্যাঁ, রাজনীতিকে কঠিন কে করেছে? জিয়া রহমান করে গেছে। রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতি অরাজনৈতিক লোকের হাতে কে নিয়েছে? জিয়া রহমান নিয়েছে, আমরা নিইনি। এই ধারাটাকে উনি সূচনা করে গেছেন। এখন যদি আপনি বলেন, বাংলা সাহিত্যের একটা কথা আছে, সহৃদয় সংবাদী। যে হৃদয় সংবেদনশীল সে কবিতা বুঝে, সে রবীন্দ্রসঙ্গীত বুঝে, সে নজরুলের কবিতা বুঝে, নজরুলের সঙ্গীত বুঝে। আর যারা সাম্প্রদায়িক শক্তি, জামাত কখনো রবীন্দ্রনাথের সঙ্গীত বুঝে না, জামাত কখনো রবীন্দ্রনাথের কবিতা পড়ে না, জামাত কখনো নজরুল গীতি শুনে না, জামাত কখনো নজরুলের কবিতাও পড়ে না। আমি আপনাকে যে কথাগুলো বলছিলাম, আমাকে যে ভাই যে কথাটা বললেন, যে মুখস্থ এখন কবিতাও পড়ে না, এও পড়ে না, মুখস্থ বিদ্যায় বলেছি। এখন বিএনপি তো সাম্প্রদায়িক ধারার দল, যে কারণে রবীন্দ্রনাথকে পছন্দ করে না, নজরুলকেও পছন্দ করে না, কবিতার ধারে কাছে। এত ভয়ের কোনো কারণ নাই তো আপনাদের। না, আমরা ভয় পাই না। আমরা ভয় পাবো কেন? উই আর নট ওয়ারিড অফ ইউ। আমরা ভয়ের জায়গা থেকে আমরা যদি একদম এখানে চলে আসি, পার্লামেন্ট, ইউ আর কন্ট্রোলিং দ্য কান্ট্রি, আপনি সবকিছু কন্ট্রোল করছেন। আমি যেখানে কথা বলছিলাম সেখানে আহমদ ভাইয়ের কাছে ওইখানেই আসতে চাই, যে এই যে ভোটার দিন দিন ভোটার কমছে, এবং মানে ভোটারের উপস্থিতি কমছে, সেটা গণতান্ত্রিক সৌন্দর্যকে ব্যাহত করে কিনা? ঠিক এইখানে যদি জাতীয় নির্বাচনে কত 7 মে নির্বাচন হয়েছে, এপ্রিল 7 জানুয়ারি নির্বাচন হলো 2024 সালে। কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে? 8%। নো, ইট ইজ অ্যাকর্ডিং টু নট বিএনপি। ইলেকশন কমিশন কি বলেছে? হ্যাঁ, ইলেকশন কমিশন যেটা বলেছে সেটাই অফিসিয়াল। আচ্ছা, ইলেকশন কমিশন একবার বলছে 38। আচ্ছা, ওইটাই ধরে নেন। আমি 43% ভোটে পাস করেছি। 43। আমার এখানে আমি 80,000 ভোট পেয়েছি, এবং এখানে ডামি প্রার্থী ছিল না, কম্পিটিশন হয়েছে। 5 জন প্রার্থী ছিল। এই তো আপনার জাহাঙ্গীর ইউনিভার্সিটির ভিসি ছিল ডক্টর আনোয়ার, সে প্রার্থী ছিল, অন্যরা প্রার্থী ছিল। কাজেই এই কথাগুলো বিএনপির বানোয়াট কিছু কথা আছে, যে আওয়ামী লীগকে ঘায়েল করতে হবে, আওয়ামী লীগকে পিপুল থেকে সরিয়ে দিতে হবে। তাই যদি আমি বিএনপির প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই না, আমি জানতে চেয়েছি যেটা, যে গণতান্ত্রিক একটা রাষ্ট্রের জন্য ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভোটার বাড়া, সেটা সৌন্দর্যকে বাড়ায়। আপনি জানেন, ইউরোপে কিন্তু 40% ভোটের টার্ন আউট, এটাই কিন্তু অনেকটা সম্মানজনক। যে কারণে ফ্রান্স, তারা
সংবিধানে আইন করেছে যে 50% ভোট কাস্ট হইতে হবে, 40% হলেও আবার ইলেকশন হইতে হবে। মানে এই সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। আমাদের না। এখন প্রশ্ন হলো যে আমরা ভোটের হার কমে গেছে কথা বলা যাবে না, ভোটের হার যেখানে আছে সেখানে আছে। এখন আপনি বিএনপি নির্বাচনে আসবে না, আমি কি তাকে নির্বাচনে আসার জন্য পায়ে ধরবো? তাহলে সমাধান তাহলে কি আমাকে 40% আপনাদের আর 60% হয়েছে বিএনপি? ওনার কথা শেষ হলো আপনার কাছে মাছ, পানির যে মাছ, এই মাছ কিন্তু পানি ছাড়া বাঁচতে পারে না। আর নির্বাচনের পার্টি নির্বাচন ছাড়া বাঁচতে পারে না। এটা ডেমোক্রেটিক পার্টি কখনো আপনার সংবিধান ডেমোক্রেসির বাইরে যেতে পারে না। নির্বাচন ছাড়া গণতন্ত্র, নির্বাচন ছাড়া একটা ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক চরিত্র কোনো ডেমোক্রেটিক চরিত্র গড়ে উঠতে পারে না। তাহলে এখানে বিএনপি যে বারবার ভোট বর্জন করছে, এটা বর্জন করে কি পেয়েছে? সেই প্রশ্নটাই যদি আমি করতে চাই জয়নুল আবদিন, আপনার প্রশ্নটাই আমি করতে চাই জয়নুল আবদিন আপনার কাছে, যে প্রশ্নটা করলেন আমি তো সেটা আমি বলতে চাই, বর্জন করে আপনারা কি পেয়েছেন? না, ভোট বর্জন করে আমরা পাই নাই। কথাটা হচ্ছে ভোট বর্জন করে আওয়ামী লীগ কি পেয়েছে, আমরা ভোট বর্জন করায় আওয়ামী লীগ কি পেয়েছে? তারা কি খুব জয়লাভ করেছে গণতন্ত্রে? তারা তো গণতন্ত্র নির্বাচনে পাঠিয়ে দিয়েছে। ভোট বর্জন করেছি আমরা, ঠিক আছে। যে কথাটি আহমদ হোসেন ভাই বললেন যে পানি ছাড়া মাছ চলে না, তো বিএনপি ধ্বংস হয়ে গেছে, এটা অ্যাজ পার দেয়ার কথা। তাহলে বিএনপিকে ভয়ের কারণটা কি? তাহলে অন্য লোকেরা কেন ভোট দিতে আসে না? আপনার আজকে যে উপজেলা নির্বাচন হলো, সেই নির্বাচনেও তো বিএনপি অংশগ্রহণ করে নাই, সে তো ওনারা করেছে না? সেখানে কত % ভোট পড়েছে? সেখানেও তো আপনার 40%, ওনাদের ভাষায় 40%-এর বেশি হয় না। আমি ওইখানে যেতে চাই না। আমি যেটা বলতে চাই, আওয়ামী লীগের প্রথম বক্তব্য হলো, উঠে দাঁড়িয়ে প্রথম কথাটা হলো যে বিএনপি। তা আমরা যদি ধ্বংসই হয়ে যেয়ে থাকি ইলেকশনে না গিয়ে, তাহলে পরে আমাদেরকে ওনাদের ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। ওরা নিজে ইলেকশন করে যাক না, তা আমাদেরকে ভয় পাওয়ার কারণটা কি? শোনেন, এখানে একটা কারণ আছে। কারণ হচ্ছে যে এই বিএনপি যা এখন বলছে, ওনাদের লুটপাটের কথা, বিভিন্ন সিন্ডিকেটের কথা, ওনারা বিএনপির উপরে চাপ রাখতেছে এই কারণে, যাতে করে যা সম্পদ লুটপাট করে বিদেশে তো চলে গেছে, বাকিটা যাতে করে ওনারা পাঠিয়ে দেন আর বিএনপি কোনো কথা না বলুন। আমি আপনার কাছে ওইখানেই আসতে চাই যে বিএনপি বলছেন যে ভোট বর্জন করে কি পেয়েছে, আওয়ামী লীগ কি পেয়েছে, আপনি প্রশ্ন করলেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে মানে গণতান্ত্রিক চর্চা, সেটা আপনারা কতটুকু করতে পেরেছেন? কারণ আপনি নিজেও বলেছেন একটু আগে যে রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই। আপনাদের নেতাকর্মীদের মধ্যে সেই চর্চাটা কতটুকু ধরে রাখতে পেরেছেন বলে মনে করেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো গত 3 টার্ম ক্ষমতায় নাই, একটি দল ক্ষমতায় আছে। তাদের সেনাপ্রধানকে নিয়ে আজকে প্রশ্ন উঠছে, তাদের পুলিশ প্রধানকে নিয়ে আজকে প্রশ্ন উঠছে, তাদের অন্য সেক্টরের প্রধানদেরকে নিয়ে প্রশ্ন আসছে। বিএনপি তো এই রাজনীতি চায় না, বিএনপি এই রাজনীতি বিশ্বাস করে না। যে রাজনীতিতে জনগণের সম্পদ লুট হয়ে যাবে, যে রাজনীতিতে জনগণ বঞ্চিত হবে, এই রাজনীতি তো বিএনপি চায় না। সেই কারণে আর বিএনপির ওনাদের একটা সুবিধা আছে, ওই যে বাহিনীগুলো আছে না, তারা একটা কোনো না কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে ভৌতিক মামলা, মানুষ মরে গেল এর বিরুদ্ধে মামলা হয়, জেল হয়। এই জিনিসটা ওনারা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছে। যে সার্বিকভাবে আপনারা দলীয় যে চর্চা, আজকে পত্রিকায় দেখলাম আপনার যে 26 লক্ষ লোকের বিরুদ্ধে ওনারা মামলা দিয়ে রাখছে। সেটা এখন আপনার কিভাবে শেষ করবেন ওনারা নিজেদের যে মধ্যেও এটা চিন্তা ভাবনা করে পাচ্ছেন। মানে আপনারা রাজনৈতিক এবং আদালত আজকে একটা পর্যায়ে, আমি আদালতের নাম বলবো না, একটা পর্যায়ে বলেছে যে এই যে আপনারা যে একটা রাজনৈতিক মামলায় 81 জনের নাম দিলেন, আপনারা এই 81 জনের বিচার কি 81 বছর বয়সে করতে পারবেন না।
পৃথিবীর কোন দেশে আছে যে আপনার একটা ঘটনা ঘটলেই আপনার 5,000, 6,000, 7,000, 8,000, 9,000 লোকের বিরুদ্ধে মামলা হয়? একটা দেখা আহমদ ভাই, জি, আমরা বুঝতে পেরেছি এই কথাগুলো আসলে চলতেই থাকবে। গণতন্ত্র বিকাশ লাভ করছে না। আমি- আপনি এই জন্যই গণতন্ত্র যে 50 বছর পরে যে বিকাশ লাভ করবে, বিকাশ লাভ করতে পারছেন না, তার কারণ ওনারা এই গণতন্ত্রকে বিকাশ লাভ করতে দেবেন না। সেখানে নিশ্চয়ই রাজনীতিবিদদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। আপনারা যাতে রাজনীতিবিদই তো সৃষ্টি হচ্ছে না। সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আমরা বিরতি নিয়ে ফিরে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। আমি আমাদ হোসেন ভাই আপনার কাছে যেতে চাই। যে কথাটা বলছিলেন জয়নুল আবেদিন, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যে দুর্নীতির একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন। যে আমরা জানি যে রাষ্ট্রের উন্নয়নের জন্য আসলে সুশাসন এবং শুদ্ধাচার চর্চা একটা জরুরি বিষয়। সেখানে জনপ্রত্যাশা পূরণে আপনারা কতটা সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারছেন বলে মনে করছেন? না, আপনি তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই দুর্নীতির বাংলাদেশ বানালো বিএনপি, আর দুর্নীতির ভবন ছিল হাওয়া ভবন। আপনারা দীর্ঘ একটা সময় না না না, আপনাকে এই হিমালয় পাহাড় সম দুর্নীতি তৈরি করে গেছে বিএনপি। এই হিমালয় পাহাড় কেটে কেটে সমতল ভূমিতে আনতে কত বছর সময় লাগবে আপনি কি বুঝেছেন? আজকে এই রুটের যেসব দুর্নীতির বিষয়গুলো আসছে সেগুলো না, আপনি আমাকে এক এক করে বলতে দেন। সেই দুর্নীতির কাজ তারা রোপণ করে গেছে এবং টাকা পাচার তারা করেছে। তারা যে টাকা পাচার করেছে বলেই তো তার বিচার হয়েছে। FBI এসে সাক্ষী দিয়ে গেছে, সেই টাকা পাচারের কারণে তার শাস্তি হয়েছে। এমনকি বিএনপি চেয়ারপারসন অধুস্থ, তিনিও কিন্তু দুর্নীতির কারণে দণ্ডিত। একটা পার্টির প্রধান থেকে শুরু করে সেকেন্ড কমান্ড যদি দণ্ডিত থাকে, তখন মেসেজটা কী আসে? দিস পার্টি ইজ কারাপ্ট পার্টি। এবং আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি কিন্তু ক্ষমতা আসার পরেই বলেছেন যে আমি দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স। তার প্রমাণ মিলছে না? দেখছেন না রাঘব বোয়াল ধরা পড়ছে, দুদক যে স্বাধীনভাবে কাজ করছে, দুদকের জালে কিন্তু অনেক রাঘব বোয়াল ধরা পড়ছে, কিন্তু ইন্টারফারেন্স আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে তাকে মুক্তি দিয়ে দেন, প্রশ্নই ওঠে না, ইম্পসিবল, অসম্ভব। কাজে পাহাড় সম দুর্নীতিকে কেটে কেটে হিমালয় পাহাড়টা কেটে কাটতে কাটতে কতদিন সময় লাগবে? সেই সময়টা তো আমাদের লাগবে। বাট দুর্নীতি যেখানে, সেখানেই কিন্তু আপনার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দুর্নীতি দমন কমিশনকে একা স্বাধীন করে দেওয়া হয়েছে। ইউ ক্যান টেক এনি অ্যাকশন, এনি ওয়ান। এই ব্যাপারে তো আমাদের কম্প্রোমাইজ নেই। বাট দুর্নীতি একটা বেদি। আপনি কি বলবেন? এই দক্ষিণ কোরিয়ার পার্ক প্রেসিডেন্ট ছিল, উনি কিন্তু দুর্নীতির কারণে আজকে কারাগারে আছেন। কারণ দুর্নীতি সব দেশে তো কম বেশি আছে, নাই কেন? এই যে কদিন আগেও দেখলাম আপনার ভারতে যিনি কেজরিওয়াল, তিনি অ্যারেস্ট হয়ে গেলেন, একটু ট্যাক্স কি দিতে পারলেন না? ট্যাক্স দিতে পারেন না, কর দিতে পারেন না। কি কর? এটা কি দেখলাম, নাম শুনলাম, নামটা পরে আমি বুঝলাম না। পরে বললো যে এটা মদের কর দিতে পারেন না উনি, সেই জন্য ওনাকে জেল কাটতে হয়েছে। এমনকি আপনি যদি বলেন, এখানে তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা, তিনি কিন্তু কারাগারেই মৃত্যুবরণ করেছেন। কাজে এই দুর্নীতির কথা বলছেন, এই দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করতে হলে দুর্নীতিগ্রস্ত পার্টিগুলোকে শুদ্ধ হতে হবে। আগে বিএনপিকে শুদ্ধ হতে হবে। একটা দুর্নীতিবাজ কখনো একটা পার্টি নেতৃত্ব বিএনপিকে শুধরাতে হবে। বিএনপি বলছি, আজকে দুর্নীতি বিএনপি কে চালাচ্ছে? বিএনপি কিন্তু চালাচ্ছে লন্ডন থেকে। তিনি কিন্তু দুর্নীতিতে দণ্ডিত দুর্নীতিবাজ। সেই দুর্নীতিবাজ যখন একটা পার্টি চালায়, তখন ওই পার্টির কর্মীরা মনে করে যে দুর্নীতিবাজ হয়, ওটাই মনে হচ্ছে আদর্শ। কাউকে বুঝতে হবে। একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে, এই কথাটা হয় যে বাংলাদেশের যদি দুর্নীতি কমানো যেত, বাংলাদেশ সোনার বাংলা হতে আরো অনেক কম সময় লাগতো। সেইখানে আসলে একটা দায়। বঙ্গবন্ধু তো সোনার বাংলা তৈরি করার জন্যই অংশ অ্যাটেম্প নিয়েছিলেন। বাকশাল যে বলে, বাকশাল গালি দেয়, বাকশাল ওয়াজ দ্য সিস্টেম। সেই সিস্টেমে জিয়া রহমানও বাকশালের কেন্দ্রীয় কমিটি মেম্বার ছিল। বঙ্গবন্ধু চেয়েছিলেন সেইভাবেই। আপনার ভিয়েতনামে কি মাল্টি পার্টি সিস্টেম আছে? কম্বোডিয়া আছে?
কারণ বঙ্গবন্ধু চেয়েছিলেন দুর্নীতির কবল থেকে বাংলাদেশে মুক্ত করতে, এবং তিনি বলেছেন সোনার বাংলা করতে হলে সোনার মানুষ চাই। সেই কারণেই তিনি ওই পদক্ষেপটা নিয়েছিলেন। বাট দোজ হু আর করাপ্ট পিপল, এখন আপনারা যারা যারা করাপ্ট পিপল তারাই কিন্তু বঙ্গবন্ধুকে আপনারা যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন এখন বিভিন্ন পর্যায়ের, একদম আমি যদি বলি একদম মাথা থেকে শুরু করে প্রান্তিক পর্যায় পর্যন্ত, তাদের আসলে সদিচ্ছাটা কতটা জরুরি মনে করেন আপনি? আমাদের সদিচ্ছা, ইউ ক্যান সি আওয়ার প্রাইম মিনিস্টার। আমাদের পার্টির মাথাকে বুঝুন, পার্টির হেড অফ দ্য পার্টি। আপনার সাব সুইচ দেখবেন না, মেইন সুইচ দেখবেন। আপনার সাব সুইচে গেলে লাভ নাই, মেইন সুইচ যদি ঠিক থাকে সাব সুইচ কিন্তু ঠিকমতো কাজ করে। মেইন লিডার, প্রধান নেতা, তিনি কেমন, তিনি হাউ মাচ শি ইজ কমিটেড অর হাউ মাচ হি ইজ কমিটেড। আদার পার্টির কথা বললাম। পার্টি প্রধান যদি 100% কমিটেড থাকে তাহলে সেখানে দুর্নীতিবাজদের ঠাঁই হয় না, হতে পারে না। না হলে আমি আহমদ হোসেন এমপি হতে পারতাম না। আমি একটা মরা মানুষ, টাকা নাই, পয়সা নাই, আমার দিচ্ছে নমিনেশন, আমি এমপি হয়ে আসছি উইদাউট মানি। বেটার লেট দেন নেভার হয়েছি। কাজে যেখানে আদর্শ আছে এই জন্য আদর্শবান কর্মীরা সেখানে প্রতিষ্ঠা পায়। যেমন আমি পার্টি অর্গানাইজেটিভ হওয়ার পরে আমি একটা কথা বলি, হলাম 2009-এ, তখন উনি প্রাইম মিনিস্টার আমাদের ডাকলেন, তখন ছিল 7 জন, 7টা ডিভিশন ছিল, 8টা ছিল না। উনি এক ডাকলেন সুদা সদনে, আমাদের নিয়ে বসলেন, দেখো আমি এমপি আনি, এমপি বানাই, পার্টিকে ক্ষমতা নেওয়ার জন্য হায়ার করি, বাট ইন পার্টি পলিটিক্সে আমি কিন্তু হায়ার করি না। যারা পার্টি পলিটিক্সে ডেডিকেটেড, ডিভোটেড, কমিটেড, তাদেরকে দিয়ে কিন্তু আমি পার্টি সাজাই, এটা উনি বললেন। কিন্তু কাজেই এই আমাদের পার্টিতে পার্টি প্রধান, আমাদের সেন্ট্রাল কমিটি 81 সদস্য বিশিষ্ট কমিটি। এখানে আপনি কেউ কাউকে পাবেন না যারা জেল কাটেনি, রাজপথে গুলির সামনে ছিল না, যারা বোমার সামনে ছিল না, মার খায়নি, এবং সকলেই মানে আপনারা এক ধরনের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে ত্যাগী, নিষ্ঠাবান রাজনৈতিক তারাই সেখানে আছে। এবং ইন মাই পার্টি, আমি লেট মি সে, ইন মাই পার্টি, ইনসাইড মাই পার্টি ডেমোক্রেসির চর্চা কিন্তু আছে। যদি আপনি বলেন আগে নৌকার প্রতীক ছিল উপজেলা নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে, এটা কিন্তু ওয়ার্কিং কমিটিতে 3-4 ঘন্টা বৈঠক আলোচনা হয়েছে। দেয়ার আই ওয়াজ দ্য স্পিকার, আমিও কথা বলেছি, প্রধানমন্ত্রী ইনভাইট করেছেন, সবাই কথা বলেছে, সবার মত নিয়েছে। মানে একটা চর্চার মধ্যে আছেন, আমি বুঝতে পেরেছি। আমি একটু আসতে চাই, কারণ টকশোর সময় তো একটা লিমিটেড, সেখান থেকে আমার একটা কথা খুব ভালো লেগেছে আহমদ হোসেন ভাইয়ের, যে বোয়াল মাছের কথা বলেছে। বোয়াল মাছ ওই যে ছোটো মাছগুলো আছে না, এগুলো খেয়ে কিন্তু ফুলে ফটে ওঠে, বুঝতে পেরেছেন না? তো ওনারা হচ্ছেন বোয়াল মাছ, ওনারা সব খেয়ে ফুলে ফুটে উঠবেন, আর অন্যরা ওই ওনাদের পেটের মধ্যে যাবেন। এটি হচ্ছে ডেমোক্রেসি। আমি এখন আপনার কাছে এখন আমি শেষ কথাটা যেটা আমি যে কথাটা বলতে চাচ্ছি, পার্টি প্রধান হইলেই যে কিছু হয় না সেটা বলে দিচ্ছি। বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে তিনি কিন্তু বলেছিলেন মানুষ হলো 7 কোটি, কম্বল আসলো 8 কোটি, আমার কম্বলটা গেল কোথায়? সবাই পেয়েছে সোনার খনি আর আমি পাইলাম চোরের খনি। তিনিও কিন্তু এটা পারেন নাই। এখন আপনি যে কথাটা আমাকে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা হচ্ছে আমাদের দলের মধ্যে, আমাদের দলের মধ্যে কথা। আমাদের দলের লোকজন তো আপনার শুকিয়ে গেছে এখন। বোয়াল মাছ, আমরা হলাম ছোট মাছ, আমাদেরকে খেতে খেতে এখন ওনারা ফুলে ফেপে উঠছে আর আমাদেরকে কুইস্ট করে ফেলেছে। তারপরেও কেন জানি ওনাদের মধ্যে একটা ভয়। আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী উঠেই বলে যে ওই তারেক জিয়া ওইখানে বসে ষড়যন্ত্র করতেছে, ওবায়দুল কাদের সাহেব বলতেছেন যে ওই উত্তরে ষড়যন্ত্র হচ্ছে, দক্ষিণে ষড়যন্ত্র হচ্ছে। আরে কে ষড়যন্ত্র কার বিরুদ্ধে করছে? আপনার এত শক্তিশালী দল, আপনার
বা সমস্ত পার্লামেন্টের মেম্বার আপনাদের, দেশ আপনাদের, সমস্ত জুডিশিয়ারি তার থেকে আরম্ভ করে সব জায়গায় আপনাদের লোক রয়েছে, তারপরে প্রশাসনে আপনাদের লোক রয়েছে, মিলিটারিতে আপনাদের লোক রয়েছে, আপনার কি বলে ওই পুলিশ বাহিনীর প্রধান আপনাদের লোক রয়েছে। আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কে করে, কোত্থেকে করে? বিএনপির সেই ষড়যন্ত্র তো করার কোনো স্কোপই নাই। তার কারণ বিএনপি আপনাদের নির্বাচনেও অংশগ্রহণ করে নাই। আপনারা যে নির্বাচন দিয়েছেন সেই নির্বাচনে বিশ্বাস করে না বিএনপি মনে করে যে, কারণ আপনাদের একসময় আপনাদের এক পুলিশ অফিসার বলেছিল যে এই আওয়ামী লীগের তো ক্ষমতায় আমরা রাখছি, কিন্তু আপনার তিনি আজকে নাই। আপনার কি মনে হয় যে এই যে বারবার আপনারা নির্বাচন বর্জন করছেন, সেই বর্জনটা আপনাদের জন্য সুখদায়ক হচ্ছে? আমি তো আগেই বলেছি যে একটা শেষ অবস্থার মধ্যে আসবে দেশটা। তার কারণ ওনাদের খেতে খেতে যখন পেট ভরে যাবে না, তখন ওনাদের বমি শুরু হবে, বিরোধিতার জন্য। এবং সেই বমি শুরু যখন হবে, তখন এই দেশের মানুষ আপনার গণতন্ত্রের জন্য বলবে যে আরও বমি করেন, আরও বমি করেন, সব বমি করে ফেলে দেন, দেশটাকে ভালো করেন, দেশটাকে ভালোবাসতে চেষ্টা করেন, দেশের মানুষকে ভালোবাসতে চেষ্টা করেন। নিজেরাই সব খেয়ে খেয়ে আপনি যে কথাটা বললেন যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য চিন্তা করতে হবে, সেই জন্য রাজনৈতিক শিষ্টাচারও মনে হয় একটা জরুরি বিষয় একটা। সেইটার আসলে কিভাবে আসতে পারে, আমি সেই প্রসঙ্গ নিয়ে আলাপ করব আপনাদের দুজনের সাথেই। একটা বিরতি নিয়ে আসি। আপনি দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। আহমদ হোসেন ভাই, আপনার কাছে আসতে চাই। যেটা আমি প্রশ্ন রেখেছিলাম যে রাজনৈতিক শিষ্টাচার, গণতন্ত্র, টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক শিষ্টাচার কতটা জরুরি বলে মনে করেন? টেকসই ডেমোক্রেসির জন্যই তো সংবিধানকে রক্ষা করতে হবে, নির্বাচনকে কন্টিনিউশন রাখতে হবে, আর টেকসই ডেমোক্রেসি থাকবে না। আর টেকসই ডেমোক্রেসি ধ্বংস করার জন্য কিন্তু বিএনপি নির্বাচন বর্জন করে, যাতে একটা 111 আসে। এই যে পারস্পরিক সবসময় দেখা না, আপনার কথা বুঝতে হবে যে বিরোধিতা, এটা কি শিষ্টাচার কিনা? ইফ ইউ মিন টেকসই ডেমোক্রেসি, টেকসই ডেমোক্রেসি কাকে বলে? মানে এটা কন্টিনিউশন, এই কন্টিনিউশন রাখতে হবে। গুণগত মান যেটা বৃদ্ধি না, পায়, গুণগত মানটা টেকসই ডেমোক্রেসি। আজকে বিএনপি যদি ইলেকশন আসতো, তা পার্লামেন্ট যেত, তারাও ডেমোক্রেসির প্র্যাকটিসটা ওখানে করতে পারতো। বাঘ বিধানটা তো সব দেশেই আছে, কোথায় নেই? ট্রাম্পকেও তো মামলা ফেস করতে হচ্ছে। এই যে উনি বললেন কত লক্ষ মামলা, কত মানুষ, কত লক্ষ, 22-30 লক্ষ, কত লক্ষ, না সংখ্যাটা ভুলে গেছি, কোথাও কত লক্ষ। আপনার কি মনে হয় যে গণতন্ত্রের সৌন্দর্যের জন্য আসলে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন? গণতন্ত্রের সৌন্দর্যের জন্য গণতান্ত্রিক পার্টি অপোজিশন থাকা দরকার। আর সেই পার্টি যদি ডেমোক্রেটিক হয়, আনডেমোক্রেটিক হয়, অগণতান্ত্রিক হয়, মানে খুনিদের পার্টি হয়, তখন ডেমোক্রেসি সুন্দর হবে না। খুন করে ক্ষমতায় এসেছি, আবার খুন করে ক্ষমতায় থাকবো, এই ধরনের পার্টি দিয়ে ডেমোক্রেসির সৌন্দর্য বাড়বে না। আপনি যেমন বলেছেন শিষ্টাচার, হোয়াট ডু মিন শিষ্টাচার? প্রধানমন্ত্রী যখন কুকু মারা গেল, প্রধানমন্ত্রী গেলেন সান্ত্বনা দিতে বেগম জিয়াকে, দরজাটা বন্ধ করে দেওয়া হলো। এটা কি শিষ্টাচার? এই শিষ্টাচার বহির্ভূত যারা রাজনীতি করে, তারা হচ্ছে রাজনীতির অপশক্তি। এই যে ভাই বললেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, খুব নামি দামি অ্যাডভোকেট, প্রতিদিনই অনেক আসামিকে মুক্তি দেন, জামিন করান, ভালো মানুষ, 100% 60 দশকের ক্রিয়েশন, ছাত্রলীগের ক্রিয়েশন, কিন্তু ছাত্রলীগের প্রক্রিয়া জন্ম নিয়েছেন। বাট মনটা এখন পড়ে আছে এখানে, দেওয়াটা পড়ে গেছে বিএনপিতে। তো এখন সেই একজন ভালো মানুষ, নিঃসন্দেহে ব্যক্তি ভালো, বাট রাজনীতিটা পচা। মানুষটা ভালো, নেতাটা ভালো। এই যে আপনার এই যে আপনার রুচির ভুটটা, যেটা রুচিবোধ, সংস্কৃতি, উন্নত সংস্কৃতি, একসাথে বসে আমি ভাত খেতে পারবো না, জয়নুল আবেদিন ভাই অসুস্থ হলে দেখতে যেতে পারবো না, এটা কি উন্নত সংস্কৃতি? এই যে সংস্কৃতিটা এখন নেই। মানে এখনকার বাস্তবতা দেখলে তো আমাদের এরকমই মনে হয় যে আমরা বাইরে থেকে যখন দেখি এখন আর নেই। বিরোধিতার জন্য বিরোধিতা, কেউ কারোর সাথে। বরঞ্চ আমি যদি বলি, নগরের সংস্কৃতির চেয়ে গ্রামীণ সংস্কৃতি অনেক ভালো আছে। গ্রামে একটা বিএনপির কর্মী মারা গেলে সেখানে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা, নেতারা গিয়ে জানাজা পড়ে, এবং আওয়ামী লীগের নেতা কর্মী মারা গেলে বিএনপি নেতা কর্মীরা গ্রামে জানাজা পড়ে। বা ঢাকা সিটিতে অসম্ভব।
এটা কেন হচ্ছে? ঢাকায় কেন এরকম অবস্থা এটা হচ্ছে নগর সংস্কৃতি এরকম হয়ে গেছে রাজনীতিতে। ঢাকা সিটিতে যখন খুন হয়, ঢাকা সিটি যখন গ্রেনেড হামলা হয়, ঢাকা সিটি যখন 21 আগস্টের গ্রেনেড হামলা হয়, তখন এই রক্তাক্ত ঘটনাগুলো ঢাকার আপনার মানুষকে কাছে কি মনে হয় যে ব্যথিত এই করে। সংস্কৃতিটা স্বাস্থ্যকর? কোনটা? এই যে যে ঢাকায় যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি চলছে, এটা অস্বাস্থ্যকর। এই আমি বলি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 15ই আগস্ট 21শে আগস্ট যে দেওয়ালটা তৈরি করে দিয়েছে, এই দেওয়ালটা ভেঙে সমতল জায়গায় নিয়ে আসা কঠিন। আপনি বঙ্গবন্ধুর হত্যা করেছেন, 15ই আগস্টে আপনি জন্মদিন পালন করবেন, আপনি উল্লাস করবেন, মিষ্টি খাবেন, তখন কি আমি আপনাকে আপনাকে প্রতিপক্ষ মনে করবো না শত্রু মনে করবো? অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি এই কথার কি উত্তর দেবেন? না, আমি আহমদ হোসেন ভাইয়ের এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলাম। তবে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে যে উনি বলছে যে গ্রামের সংস্কৃতি আছে, গ্রামের রাজনৈতিক সংস্কৃতি আর ঢাকা ওনার শহরের এখানে চেয়ে নাই। ভালো তার আছে। কারণ হলো যারা ভালো টেবিলে খায়, ভালো কথা বলে, এই আমরা যারা এখানে, যত দুর্নীতি আমাদের মধ্যে এবং যত রাজনীতিক কন্ট্রোল সব আমাদের কাছে। তো কাজেই আমরা ওই গ্রামের সংস্কৃতির সাথে যদি মিলে যেতে পারতাম, অর্থাৎ গ্রামের মানুষটা যদি স্বাধীনভাবে তার ভোটটা প্রয়োগ করতে পারতো, তাহলে পরে কিন্তু এই সংস্কৃতি সারা বাংলাদেশ ব্যাপী বিরাজ করতো। যে প্রশ্নটা কিন্তু সেখান থেকে তো লোক আসতে পারতেছে না। আপনি আহমদ হোসেন এখন যে কথাটা আরেকটা না, last এ আমি এই যে বলেছেন, জিনিসে বলতেছি, একটি দলের প্রধান তিনি একটি পয়সাও চুরি করেন নাই, বেগম খালেদা জিয়া। তো যে অপরাধে তাকে অপরাধী করা হলো, সেই টাকা এখন আপনার 3 গুণ বেড়ে ব্যাংকে জমা হয়ে আছে। সেটাও আবার ওনারা পাচার করে নিয়ে গেছে কিনা তো জানি না, তবে সেটা ব্যাংকে জমা হয়ে আছে। সেই কারণে একটি রাজনৈতিক দল যিনি 3 বারের প্রধানমন্ত্রী, তাকে আটকিয়ে রাখতে হবে এবং তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেওয়া হবে না। এটা তো রাজনৈতিক আমি শিষ্টাচার না। এই পর্বে যেখানে শেষ করতে রাজনৈতিক শিষ্টাচার হতে হলে পরে আপনার একের প্রতি অন্যের শ্রদ্ধা থাকতে হবে, শ্রদ্ধাবোধ থাকতে হবে। সেই শ্রদ্ধাবোধ সেই পারস্পরিক হওয়ার শ্রদ্ধাবোধটা প্রয়োজনীয়তার পারস্পরিক বা সমঝোতার মাধ্যমে হতে হবে। এই কারণে হবে না যে মানে উনি চুরি না করলেও উনি চুরি করেছে, সেই সমঝোতার সুযোগটা চেহারাই দেখা যাবে সেই না। সমঝোতার সুযোগটা কোথায় দেখেন? সমঝোতা সেই হতে হলে তো একটা সুযোগটা জায়গায় হচ্ছে আসতে হবে। একমাত্র দায়িত্ব হচ্ছে এই সরকার, বর্তমান সরকার যারা 3 বারে ক্ষমতার দখল করে আছে, যারা বলে যে আমরা 3 বারের মধ্যে ক্ষমতা আছি, তারা এই সব এই বাহিনী টাহিনী ছেড়ে একটা ওপেন গণতন্ত্র দিয়ে দেখ, একটা তত্ত্বাবধায়ক সরকার, যেটার জন্য ওনারা দীর্ঘদিন আন্দোলন করেছিলেন, সেরকম একটা সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ওনারা বলুক যে আসেন, আমরা যাকে যে ভোট দেবে সেই ক্ষমতায় থাকবে, সেই দেশ চালাবে এবং তারা রাজনৈতিকভাবে এই সমাজকে গঠন করবে। সেইটা ওনাদের সেই সাহস যদি থাকে, ওনারা সেটা করলেই একমাত্র রাজনৈতিক এই সংস্কৃতি বলেন, যা কিছু বলেন, সমাজ বলেন, শিষ্টাচার বলেন, সব কিছু বিকাশ লাভ হতে পারে। বেশ কয়েকটা পয়েন্ট বলেছেন, কিন্তু একদম শেষ পয়েন্টে যদি ছোট্ট করে বলতে বলে যে 75-এর 15ই আগস্ট এবং 21শে আগস্টের গ্রেনেড হামলার যে দেওয়াল তৈরি করেছে, যে বিভেদের দেওয়াল তৈরি করেছে, সেখান থেকে আসলে বের হয়ে আসা কঠিন। 75-এর জিনিসটা তো ওনারা তৈরি করেছে, ওনারা তৈরি করেছে। আপনার মোস্তাক কাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ করেছিলেন? আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে নিয়ে। তারাই পার্লামেন্টে কারা বসেছিলেন? সেখানে তো বিএনপি ছিল না সেদিন। জিয়াউর রহমান প্রোটেকশন দিয়েছিল। সেদিন তো জিয়াউর রহমানও ছিল না সেনাপ্রধান। তিনি সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ, তিনি সেনাপ্রধানও ছিলেন না। তো কাজেই ওনারা পার্লামেন্ট চালিয়েছেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, সবকিছু ওনারা করলেন। এখন উদরপিণ্ডি বুদর ঘান্ডায় চাপিয়ে দিয়ে এই যে আমরা টেবিল টকে, টেলিভিশনের টেবিল টকে যে ধরনের আলোচনা করি, এটা কতটা মুস্তাকের হাত রক্তাক্ত ছিল। সেই রক্তাক্ত হাতে 3 বছর দেশ জিয়াউর রহমানকে বেশ করে দেওয়া হলো, তিনি কি এটা নাকচ করেছেন না রিসিভ করেছেন? যে আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে হয়তো নিশ্চয়ই আরেকদিন আপনাদেরকে সাথে নিয়ে কথা বলবো যে আমি তোমারই বন্ধু।
এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক আপনাদের মধ্যে রয়েছে সবসময়, কিন্তু আমরা সাধারণ জনগণ হয়তো চাই যে রাজনৈতিক শিষ্টাচারে আসুক। কথাটা বলে যাই, একের প্রতি অপরের শ্রদ্ধাবোধ থাকতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এবং আহমদ হোসেন ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। নিশ্চয়ই আবারও দেখা হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।